নমস্কার, গপ্প কাহন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আনন্দমেলা পত্রিকা থেকে নেওয়া শুভ্রাশ্রী মাইতির লেখা রঙ্গমঞ্চে ধুন্ধুমার গল্পটি পরিবেশন করা হচ্ছে। এই গল্পের পরিবেশনায় কণ্ঠ দিয়েছেন পুলক চক্রবর্তী। শুরু হচ্ছে আজকের গল্প রঙ্গমঞ্চে ধুন্ধুমার। গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ। শুধু বিদ্যালয়ই তো নয়, পুরো এলাকা জুড়েই শুরু হয়েছে সাজো গোলাপগঞ্জ শহর নয়, নেহাতগঞ্জ এলাকা। এখানে গ্রাম্য সরলতা মাখানো রয়েছে মাটির কাছাকাছি। গোলাপগঞ্জ বিদ্যালয়ের প্রাঙ্গণ মেতে উঠেছে উৎসবের আবহে। মঞ্চস্থ হবে নাটক, নাম মনসা মঙ্গল পালা। যাত্রার ঢঙে নাটকটিকে লিখেছেন বিদ্যালয়ের বাংলার শিক্ষক পার্থবাবু। বাংলা সাহিত্য ও সংস্কৃতির উন্নতি কল্পে নিজের প্রাণটিও অঞ্জলি দিতে তিনি সদা প্রস্তুত। তার কথায়, যাত্রা হলো বাঙালির নিজস্ব শিল্প। টেলিভিশন, মোবাইলে দৌরাত্ম্যে যা বিলুপ্ত প্রায়, শিল্পটিকে রজত জয়ন্তী বর্ষের মঞ্চে উপস্থাপনের এমন দুর্লভ সুযোগ তিনি হাতছাড়া করতে চান না মোটেই। দুটি গ্রিন রুম, একটি ছেলেদের আর একটি মেয়েদের। চলছে প্রস্তুতি। স্যার নিজে সেজেছেন দেবরাজ ইন্দ্র। মাথায় মুকুট আর পোশাকের ঝাঁকঝমকে সেই পুরনো পার্থ স্যারকে তো এখন চেনাই দায়। তবে বাঁধ সেজেছে স্যারের নেয়াপাতি ভুঁড়িখানা। ইন্দ্রের এরকম ভুঁড়ি ছিল কিনা এ নিয়ে ছাত্রদের মধ্যে মৃদু গুঞ্জনও উঠেছিল। কোনো এক ছাত্র তা আবার স্যারের কানেও তুলে দেন। সেটা শুনে বাজখাই গলায় হেঁকে পার্থবাবু বলেন, বুঝলি, দেবরাজ ইন্দ্রের ভুঁড়ি না থাকাটা খুব অস্বাভাবিক। সারাদিন তো বসে বসে খাওয়া আর উর্বশী মেনকার নৃত্য দেখা। যুদ্ধ টুদ্ধ তো কোনো কালে করতে পারিনি সেরকম। ছোটখাটো ভুঁড়ি হলে আশ্চর্যের কিছু নয়। কথাটা অবশ্য স্যার মন্দ বলেননি, সায় দিল সকলে। এদিকে মেয়েদের সাজঘরে মনসাকে মেকআপ করাতে গিয়ে মেকআপ ম্যানের তো ঘাম ছুটে যাওয়ার দশা। সমস্যাটা মনসার অন্ধ চোখ নিয়ে। না, পাঠকেরা এতটুকু পড়ে আবার ভুল ভাববেন না যেন। মনসার চরিত্রে অভিনয় করছিল সুচন্দ্রা। তার অন্ধ চোখের মেকআপ নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু সমস্যাটা হলো কোন চোখ অন্ধ সেটা নিয়ে। মেকআপ ম্যান বলছেন ডান চোখ, ড্রেসার বলছে বাঁ। তার মধ্যে সুচন্দ্রা ক্লাস 9-এর ফার্স্ট গার্ল, খুব খুঁতখুঁতে আর পারফেকশনিস্ট। তাই নিশ্চিত না হয়ে সে তার মূল্যবান চক্ষুরত্ন দুটির কোনো একটিকেও বেহাত করতে রাজি হলো না। শেষে অবস্থা এমন দাঁড়ালো যে গ্রিন রুমে উপস্থিত ছাত্রছাত্রীরা দুটো দলে ভাগ হয়ে গেল। সকলে তাদের মাসি, পিসি, দাদু, দিদা প্রসূত ব্যক্তিগত অভিজ্ঞতা ও অভিমত প্রকাশের উন্মাদনায় এতটাই উন্মত্ত হয়ে উঠল যে সেই চিৎকার চেঁচামেচিতে গ্রিন রুম যেন রণক্ষেত্র হয়ে উঠল। এমনকি সব জানতা গুগলও যখন সমাধান দিতে পারল না, তখন পার্থ স্যার নিরুপায় হয়ে ডেকে পাঠালেন বামুনপাড়ার বৃদ্ধ ভট্টাচার্যি মশাইকে। লাঠি ঠুকঠুক করে উপস্থিত হলেন বৃদ্ধ রামগোপাল ভট্টাচার্য।
জয় হলো মনসার ডান চোখ অন্ধ বলা দলের। হাঁপ ছেড়ে বাঁচল সুচন্দ্রা। জয়ের আনন্দে মেকআপম্যান সুচন্দ্রার ডান চোখে ময়দার পুলটিস লাগিয়ে তাকে অন্ধ সাজানোর অপারেশনে নামলেন। যাই হোক, ঘণ্টা দেড়েকের ধস্তাধস্তিতে নাটকের সমস্ত কুশীলবরা প্রস্তুত হয়ে গেল মনসামঙ্গল পালা মঞ্চস্থ করতে। ক্লাস 10-এর সোহম, যে হলো স্কুলের ফুটবল টিমের নামী স্ট্রাইকার, সে আজ চাঁদ সদাগরের চরিত্রে নিজের কেরামতি দেখাতে হেতালে লাঠি হাতে উদগ্রীব। অবশ্য হবেই না বা কেন, এ নিয়ে কি কম ঝামেলা হয়েছে তার সঙ্গে রিতমের। রিতম হলো এই বিদ্যালয়ের সেক্রেটারির ছেলে। ছেলেটি এমনিতে পড়াশোনায় বেশ ভালো হলেও মাথায় দুষ্টু বুদ্ধির কারখানা খোলা থাকে সব সময়। এ হেন রিতমের বড় স্বাদ ছিল চাঁদের চরিত্রটি করার। সে কি বীরবাঞ্জক সব সংলাপ! যে হাতে পুঁজি আমি দেব সুলোপানি, সে হাতে না পুজিব কবু চ্যাংমুড়ি কানি। কিন্তু স্যারের সেই এক কথা, বললেন, এরকম চেহারায় আর যাই হোক, বুঝলি, চাঁদ সদাগরের চরিত্রে তোকে নেওয়া যাবে না। তোর মধ্যে সেই ব্যাপারটা এখনো আসেনি রে। এই ব্যাপারটা আসলে কি তা স্পষ্ট না করলেও চাঁদের চরিত্রে যে তার কপালে হলো না, এটা বুঝতে পেরে হতাশ হয়েছিল রিতম। তার জন্য স্যার শেষে বাছলেন চাঁদের পুত্রর পাঠ, যে মনসার কোপে পড়ে সাপের কামড়ে মারা যাবে। এই পরাজয় সহজে মেনে নিল না রিতম। প্রথম কিছুদিন গুম হয়ে থাকলো, তবে পরের দিকে বেশ স্বাভাবিক হয়ে গেল। সোহমকে অভিনয় নিয়ে 2-4টে টিপস দিতেও দেখা গেল তাকে মাঝে মাঝে। অবাক হয়েছিল সোহম, মনের মধ্যে কেমন একটা খচখচানি হচ্ছে, কিন্তু উৎসাহ আনন্দে তা ভুলতেও বেশি সময় লাগলো না তার। সেসব কথা থাক, শুরু হলো নাটক। থুরি থুরি থুরি, যাত্রা, মনসা মঙ্গল পালা। সিনথেসাইজারে বেজে উঠল যাত্রা শুরুর কনসার্ট। প্রথম দৃশ্য ঠিকঠাকই উতরে গেল। দর্শকের হাততালি উৎসাহে টকবক করে ফুটছে সব তরুণ তুর্কিরা। চাঁদের ভূমিকায় সোহম দুর্দান্ত অভিনয় করল। শুধু সনকার মনসা পুজোর ঘটে লাথি মারতে গিয়ে এমন লাথি মারল যে পিতলের ঘটিটা ঝনঝন করে গড়িয়ে পড়ল মঞ্চের একেবারে নিচে। বেস্ট স্ট্রাইকারের কিক বলে কথা। এই না হলে চাঁদের তেজ, হাততালিতে ফেটে পড়ল দর্শক। পার্থ স্যার তো আপ্লুত। মঞ্চের নিচে পড়ে যাওয়া ঘটি কুড়োতে সামনের সারিতে বসা নিচু শ্রেণীর বাচ্চাদের মধ্যে তখন হুড়োহুড়ি পড়ে গেল, যেন বাতাসা লুট হয়েছে। আসলে নাটক না করতে পারলেও নাটকে অভিনয় করা দাদা দিদিরা এখন তাদের কাছে হিরো হিরোইন। হাতের কাছে তাদের ব্যবহৃত জিনিস স্পর্শ করতে পারাটাই তো সৌভাগ্য। যাত্রা এগিয়ে চলল রমরমিয়ে। এইবারে দ্বিতীয় দৃশ্য শুরু হলো। চাঁদের ঔদ্ধত্যে ক্রোধান্বিত মনসা তাণ্ডব নাচ শুরু করবার পূর্ব মুহূর্তেই স্যার লক্ষ্য করলেন আগের দৃশ্যে একটা পিতলের থালা স্টেজের ওপর রয়ে গেছে। চিন্তায় পড়ে গেলেন স্যার, কিন্তু বুদ্ধিমতী মনসা লম্বা এক লাফে রস্ট্রাম থেকে থালা টপকে দাঁড়ালো সোজা মঞ্চের মাঝখানে। শুরু করলো নৃত্য।
স্যার ফিসফিসিয়ে পাশে দাঁড়িয়ে থাকা রিতমকে বললেন, দেখলি, একেই বলে উপস্থিত বুদ্ধি। দেখ, দেখে শেখ। বিড়বিড় করে রিতম কি একটা বলার চেষ্টা করল, কিন্তু পার্থবাবু সেটা খেয়াল করলেন না। মঞ্চে তখন মনসা চাঁদ সদাগরের সাজানো বাগান নন্দনকানন পুড়িয়ে দেওয়ার বাসনায় তাণ্ডব নৃত্যে লম্ফজম্প করে অগ্নিসংযোগের অভিনয় করছে। সুচন্দ্রা ছোট থেকেই ভারতনাট্যম শিখেছে। রুদ্রমূর্তি মনসার ভূমিকায় অভিনয়ও করছে দারুণ। দর্শক তখন মন্ত্রমুগ্ধ। আগে থেকেই সবুজ কাপড়ে সেলাই করে রাখা লতা পাতা ফুল সমেত সাজানো বাগানটা দুদিকে দড়ি বেঁধে টান টান করে ধরে রেখেছে দুজন ছাত্র। এই বুদ্ধি অবশ্য স্যারের নয়, ক্লাস 10-এর প্রীতমের, যে এখন দড়ি হাতে পুরো ব্যাপারটা নির্বিঘ্নে ঘটানোর গুরুদায়িত্বে ব্যস্ত। অবশ্য এর জন্য আশপাশের কতজনের স্বাদের বাগানে যে কী দুরবস্থা হয়েছে সে কথা নাই বা বললাম। অগ্নি সংযোগ দৃশ্যের জন্য আগুনের বড় বড় লেলিহান শিখা নিয়ে মঞ্চে প্রবেশ করল 7ম শ্রেণীর 4জন ছাত্রী। গায়ে তাদের আগুনে পোশাক, সত্যিকারের আগুনের শিখা নয় অবশ্য। এই সবই স্যারের পরিকল্পনা। শোলা কেটে রং করে ছাত্রীদের দিয়ে তৈরি করিয়েছেন এই আগুনের শিখা, যাতে মিউজিকের তালে তালে অগ্নি সংযোগের দৃশ্যটা জমে যায়। সাউন্ডম্যানের পাশে বসে এই ব্যাপারটা দক্ষ হাতে সামলাচ্ছে ক্লাস 10-এর অগ্নি। হঠাৎ ব্যাকস্টেজের পর্দার পিছন থেকে বাঁচাও বাঁচাও, জ্বলে গেল, পুড়ে গেল সমস্বর চিৎকারে হতভম্ব হয়ে গেল সকলে। তীর বেগে ছুট লাগালেন স্যার ইন্দ্রের মুকুট সামলাতে সামলাতে। পিছনে ছুটল অন্যান্যরা। মঞ্চে নৃত্যশিল্পীরা থতমত খেয়ে নৃত্য থামিয়ে তখন আগুন শিখা নাড়াচ্ছে। চোখ তাদের উইংসের দিকে। ছুটে এসে দেখা গেল পর্দার পিছনে ক্লাস 6-এর 4জন ছাত্র এই কুকর্মটি করেছে। তারা স্বীকার করল যে স্কুলেরই এক দাদা তাদের বুঝিয়েছে যে বনে আগুন লাগলে পশু পাখিও তো মরবে, তাই এই চিৎকার করা ভীষণ জরুরি। এর জন্য অবশ্য তাদের চকলেট শুধু কিনে দেওয়া হয়েছে তাই নয়, ফুচকা খাওয়ানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কিন্তু এত গোপন তথ্য পেশ করলেও দাদাটির নাম তারা বলতে পারল না। পরে অবশ্য চিনিয়ে দেওয়ার সম্মতি জানালো, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। দর্শকদের ভিতরে কি হলো চাপা গুঞ্জন ক্রমশ কলরবে পরিণত হলো। অবস্থা বেগতিক বুঝে অগ্নি ফায়ার মিউজিক বন্ধ করতেই অগ্নিকন্যারা মঞ্চ ছেড়ে পালিয়ে বাঁচল। নাটকের হাল ধরতে সিনথেসাইজারে করুণ সুর বাজাতে লাগলেন মিউজিকম্যান সুভাষবাবু। স্ক্রিপ্ট অনুযায়ী এই সময় চাঁদের শিবের কাছ থেকে পাওয়া মরকতমণির স্পর্শে সব কিছু পুনরায় সজীব করার কথা, কিন্তু মরকতমণি হিসেবে ব্যবহৃত চাঁদের ছোট্ট প্রিজমটি আসল সময় কিভাবে যেন হাওয়া হয়ে গেছে। স্যার তো রেগে আগুন। নিজের হাতের আংটিটা খুলে সোহমের হাতে ধরিয়ে বললেন, ডায়লগে একটু রদবদল ঘটিয়ে ওটাকে মরকতমণি হিসেবে চালিয়ে দিতে। পর ঘটে যাওয়া অঘটনে স্যার যেন কিছুটা বিভ্রান্ত কিংকটমূর্তি বটে। স্যারকে সাহস দিয়ে চাঁদরূপী সোহম বলে ওঠে, ডরিয়ে মত স্যার, मैं सब कुछ ठीक कर दूंगा।
উত্তেজিত হলে হিন্দি বলাটা সোহমের মুদ্রাদোষ। কথা মতো করুণ সুরের সঙ্গে চাঁদ প্রবেশ করল মঞ্চে। ওরে ও পাপিষ্ঠ মনসা, আর নাহি সহি তোর এত অনাচার। পশু পাখির প্রাণ যায় আর্তচিৎকার। এখন সহায় হও দেব সুলোপানি। বাঁচাবো সজীব প্রাণ হাতে মরকতমণি। এই বলে আংটিটা সামনে ধরে যেই মন্ত্র পড়তে শুরু করেছে, অমনি হাঁপাতে হাঁপাতে গায়ে একটা কালো চাদর জড়িয়ে আচম্বিতে মঞ্চে প্রবেশ করল ঋতম। মিলিয়াছে মিলিয়াছে প্রভু, গ্রহণ করুন মরকতমণি, হারাবেন না কভু। ঋতমের হাতে সোহমের সেই ঝলমলে প্রিজম। হতবাক সোহম কি বলবে ভেবে পায় না। ঘটনার আকস্মিকতায় সকলে তখন স্তব্ধ। হতভম্ব সোহম আংটিটা দেখিয়ে বলে ওঠে, ইহা তবে কি প্রহরী? ঋতম বলে, উহা নকল প্রভু, উহা নকল। ইহাই আসল মণি যাচাইয়া লন। এ হীনকর্ম ওই অসাধু বণিকের। মণি করিছে চুরি আংটির বদলে, গোলাম আনিতে ওরে ধরিয়া নিশ্চিত। চলিলাম দিতে ওরে শাস্তি সমুচিত। এই বলে আংটি নিয়ে বেরিয়ে এলো ঋতম। স্যার তখন হতবাক, পিঠ চাপড়ে জড়িয়ে ধরে বললেন, ওরে, তোকে চিনতে সত্যি আমার ভুল হয়েছে রে। আনন্দে একেবারে গদগদ হয়ে গেল ঋতম। মঞ্চে ততক্ষণে রুদ্র রূপে মনসা চাঁদকে জব্দ করার উদ্দেশ্যে আহ্বান করেছে সর্পকুলকে। এবার শুরু হবে নৃত্য। মঞ্চে মনসার পাশে নাচার জন্য প্রস্তুত 4 জন সর্পবেশধারী নাগ নাগিনী। সাউন্ডম্যানকে ইশারা করে অগ্নিব। কিন্তু এ কি, বেজে উঠল একটা অন্য গান। চমকে উঠল অগ্নিব। এ তো বেহুলার ইন্দ্রসভায় নাচের গান। এ বাবা, কি হবে? সাউন্ডম্যানের সামান্য ভুলে পরের গান আগে বেজে নাটকের তো এখন 12টা বাজতে বসেছে। স্যারের অগ্নিশর্মা মূর্তিটা কল্পনা করে নিজের 12টা বাজার স্পষ্ট ঘণ্টাধ্বনি শুনতে পেল অগ্নি। মঞ্চের অবস্থা তো তখন কহতব্য নয় মোটেও। যে গানে শাস্ত্রীয় নৃত্য হওয়ার কথা, সে গানে তারা কিভাবে নাচবে বুঝতে না পেরে তারা একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগলো। হতভম্ব মনসাকে স্যার ইশারায় অবিলম্বে নাচ শুরুর নির্দেশ দিলেন। বাধ্য হয়ে মনসা ওই গানেই নাচ শুরু করে দিল। মনসাকে অনুকরণ করে নেচে চলল নাগ নাগিনীর দল। দর্শকদের মধ্যে বয়ে গেল হাসির হুল্লোড়। বহু প্রতীক্ষিত মিউজিকটি না বাজায় ব্যর্থ মনোরথ হয়ে বসে পড়ল বাকি ছাত্রছাত্রীরা। কোনো মতে গান শেষ হতে গম্ভীর মুখে মঞ্চ থেকে নেমে এলো সুচন্দ্রা। রাগে অপমানে তার মুখ তখন লাল হয়ে উঠেছে। মঞ্চ ছেড়ে তৎক্ষণাৎ চলে যেতে উদ্যত হলো সে। অনেক কষ্টে তাকে হাঁটকালেন স্যার। এরপর আর সেরকম কোনো বড় অঘটন ঘটল না। সবাই এবার সতর্ক। ভালোয় ভালোয় নাটক যেন এবার শেষ হয়ে যায়। পরপর ঘটে চলল চাঁদের নৌকাডুবি, ছেলেদের মৃত্যু, বেহুলা লক্ষিন্দরের বিবাহ, লক্ষিন্দরের মৃত্যু, বেহুলার ভেলায় ভেসে যাওয়া, এরকম সব আবেগঘন দৃশ্য। অভিনয় আর সংলাপের কল্যাণে
দর্শকরাও হয়ে উঠেছে অশ্রুসজল। এমনকি পুত্র শোকাতুরু সনাকার কান্নার দৃশ্যে কয়েকজন স্যার দিদিমণিদেরও চোখের জল মুছতে দেখা গেল। নাটক এবার চলে এসেছে প্রায় শেষ পর্যায়ে। ইন্দ্রসভার দৃশ্যে ডেকোরেটরের পাঠানো বরের সিংহাসনে রাজকীয় মেজাজে বিরাজমান দেবরাজ ইন্দ্র ওরফে পার্থ স্যার। অন্য সব দেবতারাও আসেন। ইন্দ্রের অনুরোধে নাচ শুরু করল বেহুলা ওরফে ক্লাস 9-এর সমাপ্তি। সেই আগে বেজে যাওয়া গানটা অবশ্য নয়। সমাপ্তি শাস্ত্রীয় নৃত্যে পারদর্শী। দর্শকদের মধ্যে থেকে মাকে খুঁজে বের করে মোবাইলে থাকা অন্য গান বাজিয়ে নাচটা শেষ করল সমাপ্তি। দারুণ হলো। বেহুলার নাচে তুষ্ট হয়ে দেবরাজ ইন্দ্রের অনুরোধে মনসা ফিরিয়ে দিলেন লক্ষিন্দরের প্রাণ। বেঁচে উঠল চাঁদের মৃত পুত্রেরা। দৃশ্যটার অভিনবত্ব আনতে স্যারের পরিকল্পনায় একদিকে স্বর্গসভা আর অন্যদিকে আলোর ফোকাসে চাঁদের পুত্রদের বেঁচে ওঠার মধুর দৃশ্য উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল। ঠিক তখনই আবার ঘটল অঘটন। হঠাৎ উইংসের পাশ থেকে কি যেন একটা দড়ির মতো ছিটকে পড়ল চাঁদের গায়ে। চমকে উঠে তাড়াতাড়ি দড়িটা সরাতে গিয়ে চাঁদ দেখে একটা কালো কুচকুচে সাপ। ওরে বাবা রে বলে শিউরে উঠে সেটাকে ছুঁড়ে ফেললো চাঁদ। সাপ সাপ চিল চিৎকারে সারা স্টেজে তখন ছুটোছুটি শুরু করলো সোহম। মঞ্চে সে কি হুলুস্থুল কাণ্ড। সনকা আর বেহুলা ভয়ে চিৎকার করতে করতে একে অপরকে জড়িয়ে ধরে শাশুড়ি বধূ স্নেহের এমন পরাকাষ্ঠা তৈরি করলো যা ইতিহাসে বিরল। সর্পদেবী মনসা, যার কথায় কিনা সাপেরা ওঠা বসা করে, তিনি পর্যন্ত চিল চিৎকার করে ছুটে গিয়ে লুকোলেন স্যারের পিছনে। আর স্যার তো সিংহাসনের উপর উঠে দাঁড়িয়ে চিৎকার শুরু করেছে। রঙ্গমঞ্চ সে এক ধুমধুমার কাণ্ডে পরিণত হলো। এমন সময় বিদ্যুৎ গতিতে মঞ্চে আবির্ভূত হলো মুশকিল আসান রিতম। এক নিমেষে সাপটাকে হাতে ধরে দোলাতে দোলাতে বলতে লাগলো, মিছেই অস্থির কেন হন দেবরাজ, আছি তব শনে, তবে ভয় কিবাজ। দর্শকদের মধ্যেও শুরু হয়ে গেল চিৎকার চেঁচামেচি। সকলে রিতমের হাতে সাপ দেখে চিৎকার করে উঠল, ফেলে দে রে বাবা আগে। অট্ট হাস্য হেসে সে বলে ওঠে, ফেলিব ইহারে কেন, আমি কি ডরাই কবু প্লাস্টিকের সাপেরে। প্লাস্টিকেরই সর্প হেরি ভয়ে মূর্ছা যায়, কেমন এ বীর চাঁদ বণিক, হায় হায় হায়। চেহারাতে বড় হলে বড় কেউ নয়, সত্যকার বীর পুরুষ সেই চাঁদ হয়। রিতমের কথায় মঞ্চে উপস্থিত সকলে হতবম্ব হয়ে বলে উঠল, প্লাস্টিক। সাপটা প্লাস্টিকের শুনে ধরে প্রাণ এলো সকলের। স্যার এবার নিজ মূর্তি ধারণ করেন। বজ্র কণ্ঠে বলে ওঠেন, এতক্ষণে বুঝিয়াছি কুকর্ম সব কার, তারে মোরা সবে মিলে দিব পুরস্কার। এ ক্ষণেতে এই পালা সাঙ্গ হইল সবে, নতুন এক পালা মোদের পর্দা পড়লে হবে।
স্যারের কথায় সচেতন হয়ে ওঠে সকলে। রিতম থতমত খেয়ে যায়, পালানোর চেষ্টা করেও মঞ্চ থেকে পালাতে পারে না। ততক্ষণে মঞ্চে উপস্থিত আর পর্দার পিছনে থাকা সমস্ত শিল্পীরা সপ্তরতির মতো ঘিরে ধরেছে তাকে। স্যার কিন্তু বলে চলেন, দর্শকেরা উদারমতি, মোদের করুন ক্ষমা, অনেক মোদের হিসাব নিকাশ আছে বাকি জমা। বিষ হরির কৃপায় সবে মর্তে সুখে রয়, বলো বলো সবে মা মনসার জয়। সকলে সমস্যারে চিৎকার করে ওঠে, জয় মা মনসার জয়। দর্শকদের হাততালির শব্দের সঙ্গে সঙ্গে পর্দা নেমে আসে ধীরে ধীরে। ভিতরে তখন দেবরাজ ইন্দ্র, মা মনসা, চাঁদ সকলে মিলে ঋতবের উপর ঝাঁপিয়ে পড়ে শুরু করতে চলেছে মনসা মঙ্গল পালার অভিনব সংস্করণ, একেবারে নতুন করে। গল্পটির পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেল গপ্প কাহনকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।